আসসালামু আলাইকুম। ইরান এমন একটা কৌশল নিয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে যদি যে কেউ তাদের হচ্ছে যে ট্যাঙ্কার জাহাজ পার করতে চায়, তাহলে একটা শর্ত আছে, সেটা হলো যে সে যদি ওই চায়নার যে মুদ্রা ইউয়ান এইটাতে যদি হচ্ছে পেমেন্ট করে, মানে তেলটা কিনে, তাহলে ওই জাহাজটাকে সে ওই ট্যাঙ্কারটাকে সে যাইতে দিবে। তো এইটা কিন্তু আমেরিকার যে সারা পৃথিবীতে যে প্রভুত্ব, তার যে হচ্ছে সুপার পাওয়ার হিসেবে যে অবস্থানটা, এইটার সবচেয়ে বড় যে ইন্ডিকেটর সেটা হচ্ছে ডলারের যে ক্ষমতা। এবং আমরা জানি যে এই সিস্টেমটার পিছনে একটা আমেরিকা মারাত্মক চাল চালছে। চালটা এরকম: দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়, হ্যাঁ, 44-45-এর দিকে, ওই 1944-45-এর দিকে আমেরিকা সবচেয়ে বেশি স্বর্ণ তার কাছে ছিল এবং অর্থনীতিও খুব স্ট্রং ছিল। তারা তখন একটা করলো যে তোমাদের তো যুদ্ধে অনেক হচ্ছে ক্ষয়ক্ষতি হয়েছে, তার বিভিন্ন যে ওই যে কারেন্সি আছে, মুদ্রাগুলো আছে, এগুলোর তো মান খুব কম বেশি হয়। তো এই জন্য আসো আমরা এমন একটা সিস্টেম করি যে সারা পৃথিবীতে যাতে সব মান মোটামুটি ঠিক থাকে, এই কারণে একটা ডলারকে হচ্ছে আইডিয়াল ধরে আমরা আগায় যাই। তা সবাই তখন বলল যে ডলারকে আমরা ধরবো, তা মানে আমাদের সিকিউরিটি কি? তখন আমেরিকা বলল যে ঠিক আছে, তোমরা প্রতি এক আউন্স মানে প্রায় 30-31 গ্রাম, মানে সহজ করে বললে প্রায় 3 ভরি। এক আউন্স মানে 3 ভরি স্বর্ণ, এক ভরিতে প্রায় 11 গ্রামের মতো হয়। তো এক আউন্স স্বর্ণের দাম ওই সময় 1944 সালে $35 করে দিয়েছে। বলছে যে দেখো, তোমরা যত ডলার আমাদের কাছ থেকে নিবা, সেটার বিপরীতে আমাদের এখানে স্বর্ণ থাকবে। যে কোনো সময় তুমি চাইলে আমাকে বললা যে ঠিক আছে, আমি আমার $35 দিলাম, আমাকে 1 আউন্স স্বর্ণ দিয়ে দাও, আমরা তখন দিয়ে দিব। সবাই বললো ঠিক আছে, খুব ভালো কথা। এবং বললো যে তোমাদের হচ্ছে যে ওই যেটা আছে, ওইটা ঋণ টিন গুলো একটু অনেকটা আমরা মকুব করে দেবো। সবাই তো মহা খুশি। 1944 সালে এরকম একটা চুক্তি হইলো, 44টা দেশ মিলে, সবাই মিলে বসে, এবং আস্তে আস্তে সারা পৃথিবীর সবাই হচ্ছে যে ডলারে হচ্ছে কেনা বেচা সবকিছু করতেছে। কারণ ডলারের হচ্ছে যে ওইটার মানে সিকিউরিটি হচ্ছে গোল্ড। এবং গোল্ডের একটা বৈশিষ্ট্য বলি, ধরা যাক একটা 6 তলা বিল্ডিং, লম্বায় 6 তলা, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় 6 তলা একটা বিল্ডিং, এইটার মধ্যে যতটুকু স্বর্ণ রাখা যাবে, সারা পৃথিবীর গোল্ড কিন্তু মোটামুটি এরকম। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে, ভাই আরো যদি নতুন স্বর্ণের খনি থেকে স্বর্ণ বের করি, স্বর্ণের খনি থেকে স্বর্ণ বের করতে গেলে যে খরচ হবে, সেই খরচ দেওয়ার পরে স্বর্ণের দাম মানে ওটা লাভজনক হবে না। এই জন্য স্বর্ণের খনি থেকে কেউ স্বর্ণ বিভাবে বের করে না। এখন পর্যন্ত সারা পৃথিবীতে ছয় মানে একটা 6 তলা লম্বা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার বিল্ডিং এ যতটুকু স্বর্ণ ঢুকে, সেই পরিমাণ স্বর্ণ মানুষের হাতে আছে। এবং এই স্বর্ণের উপর ভিত্তি করেই কিন্তু সারা পৃথিবীতে ইসলামও বলছে স্বর্ণ রূপ এগুলোর উপর ভিত্তি করে যাতে সারা দুনিয়াতে বিনিময় প্রথাটা চালু থাকে। তাইলে হবে কি, সততার সাথে সবার অর্থের একটা ঠিক দাম থাকবে। কিন্তু মানুষ আমেরিকাকে বিশ্বাস করলো 44 সালে, 50 গেল, 60 গেল, 70 গেল। বাংলাদেশে যখন 71-এ হচ্ছে যুদ্ধ শুরু হইলো না, ওই সময় সম্ভবত রিচার্ড নিক্সন উনি বলল যে এখন ডলারের সাথে যে গোল্ডের যে সরাসরি কানেকশন, যে আমি $35 দিলে আমাকে 1 আউন্স গোল্ড দিয়ে দিবে, এইটা এখন আর দিব না। সবাই বললো কেন, আপনি তো ওয়াদা আমাদের সাথে করছেন। এটা বলছে ওয়াদা করছে, কিন্তু এখন আর এটা হবে না। এবং সবাই তখন চিন্তা করলো যে না, আমি আর ডলার রাখবো না। জিনিসটা বোঝার চেষ্টা করে। তখন 71-এর পর থেকে 72 গেল, ডলারের তো মানুষ চিন্তা করতেছে আমি এই কাগজ দিয়ে কি করব, আমার যদি স্বর্ণই না দেয়। 73-এ যুদ্ধ লাগলো মধ্যপ্রাচ্যে। যুদ্ধের পরে আবার তেলের দাম খুব কম বেশি হয়ে গেল। তার ঠিক 1 বছর পরে 1974-এ সৌদি আরবের সাথে আমেরিকা একটা ডিল করলো। ডিলটা এরকম যে যত তেল বিক্রি হবে সব হচ্ছে ডলারে কেনা হবে, মানে ডলার ছাড়া কেউ তেল কিনতে পারবে না। এবং এই সৌদি আরবের হচ্ছে যে মানে এই সিকিউরিটির ব্যবস্থাটা করবে হচ্ছে আমেরিকা। বাস, ডিল যখন হয়ে গেল, তখন সৌদি বলল কি যে আমি যত তেল বেচবো সব হচ্ছে ডলারে পেমেন্ট করতে হবে। তার মানে কি, যে কেউ যদি তেল কিনতে চায় তার ডলার দিতে হবে। আর ডলার কার কাছে? আমেরিকার কাছে। তার মানে যার কাছে যেই ডলার আছে সেই ডলারটা তার খরচ করতে হবে, নাইলে তো সে তেল আনতে পারবে না। তেল তো সবারই লাগে। আর তেল যখন হচ্ছে সৌদি আরবের কাছ থেকে তেল কেনার সময় যখন ডলার দিল, ওই ডলারটা আবার কোথায় আসলো? সৌদির কাছে আসলো না, সৌদির ওই ডলারটা আবার আমেরিকাকে দিল। আমেরিকার বিভিন্ন যে ওই যে ওয়াল স্ট্রিট জার্নাল, এই যে আরে কি বলে এটা, ওদের যে হচ্ছে যে যত স্টক এক্সচেঞ্জ আছে, হ্যাঁ, সব জায়গায় হচ্ছে যে ওই ডলার হচ্ছে ওরা ইনভেস্ট করলো। তার মানে এমন একটা ডলার রিসাইক্লিং সিস্টেম আমেরিকা করলো যে সারা পৃথিবীতে সবার তেল দরকার, তেলের জন্য ডলার লাগবে, সেই ডলার আমেরিকার কাছ থেকে আসবে, এবং সেইটার উপর ভিত্তি করে আমেরিকা সারা পৃথিবীতে রাজত্ব করে। এটা একদম মেইন পয়েন্ট। এখন ডলারের এই আধিপত্য ভাঙার জন্য ইরান এবার একটা কাজ করছে, যে এই যে হরমুজ প্রণালী দিয়ে যত রকমের হচ্ছে জিনিসপত্র, মানে এই ট্যাঙ্কার, জাহাজ, তেল, গ্যাস যা যাইতে চায়, এইটা
কেউ যদি ইউয়ান, চীনের যে হচ্ছে যে ইউয়ান যে আছে, এই মুদ্রায় যদি কেউ পেমেন্ট করে তাকে যাইতে দিবে। এবং এটা দেখেন, এটা আমেরিকার জন্য এমন ডেঞ্জারাস, যদি এটা ইউয়ান, এটাকে মানে চীন আন্তর্জাতিকভাবে যাতে ইউয়ানে হচ্ছে এই যে তেল অন্য কেনাবেচা করা যায়, এই জন্য সে একটা নিজস্ব হচ্ছে মানে হচ্ছে পেমেন্ট সিস্টেমও তৈরি করছে সারা দুনিয়া ব্যাপী। এবং এটা যদি হয় খুব ভালো হবে, কেন ডলারেরও অপশন থাকবে, ইউয়ানেরও অপশন থাকবে। দুইটা অপশন থাকলে দেখা যাবে যে দুইজনে মোটামুটি একটা ব্যালেন্সড অবস্থায় থাকবে। আর নাহলে শুধু একজনের কাছে যদি থাকে তাহলে এইটা হয়, ধরা যাক আমেরিকা করলো কি সুইফট সিস্টেম আছে তার, সে চাইলে যে কারো যদি চায় যে আমি এদের টাকাগুলো ফ্রিজ করে দিব, ধরা যাক যে একজনের $100 বিলিয়ন আমেরিকার হচ্ছে যে ওই ডলারে আছে, তা সে যদি বলে যে এই ডলারটা আমি হচ্ছে যে ফ্রিজ করে দিলাম, যে এই ডলার এখন হচ্ছে কাগজ, এটার কোনো দাম নেই। কারণ কি, যে ওইটাকে হচ্ছে যে ওই যে দেখেন না, রাশিয়ার অনেক টাকা তারা হচ্ছে ফ্রিজ করে দিয়েছে, বলছে ওই টাকার কোনো হচ্ছে আর লেনদেন করার বুদ্ধি নেই, ওইটা টাকা হচ্ছে পারবে না কেউ, ওটা কোনো কাজে হবে না, কারণ ওর হাতে ওই গোটাল সিস্টেমটা। কিন্তু যদি দুইটা প্যারালাল সিস্টেম দ্বারা, একটা হচ্ছে যে ডলার এবং ইউয়ান, তাহলে যেটা হবে যে যদি ডলার খোঁচর মোচর করে ইউয়ানে মানুষ যাবে, ইউয়ান খোঁচর মোচর করলে ডলারে যাবে। এবং যখনই হচ্ছে কম্পিটিশন হবে, মনোপলি যদি না থাকে, তখন কিন্তু সারা পৃথিবীতে স্বচ্ছতা হয়। এবং দেখেন, যে কোনো জায়গায় ব্যালেন্স রাখার জন্য আল্লাহর যে কথাকার কোন হিসাব, মানুষ আমেরিকায় যুদ্ধ লাগায়, এখন সবচেয়ে বড় ক্ষতিটা আমেরিকার যেটা হবে, এটা কেউ যদি ঠান্ডা মাথায় ইকোনমি বুঝে তাহলে বুঝতে পারবে, যে ডলারের যে আধিপত্য, এইটার প্যারালালি যদি জাস্ট হচ্ছে যে ইউয়ান মানে 20, 30, 40% যদি দাঁড়ায় যাইতে পারে, তাহলে কিন্তু সারা পৃথিবীতে অনৈতিক বা অনিয়ম, অন্যায্য কাজগুলো যেগুলো আমেরিকা করে, এগুলো অতটা করতে পারবে না। তো এটা একটা মারাত্মক ব্যাপার। এখানে একটা জিনিস বলে রাখি, সাধারণত ডলারের বিরুদ্ধে মানে এরকম মানে এইরকম প্ল্যান অন্য কেউ নিতে পারে নাই, কিন্তু বিকল্প মুদ্রার জন্য সাদ্দাম হোসেন চেষ্টা করছিল, তাকে অ্যাটাক করে একেবারে মৃত্যু। তারপরে লিবিয়ার গাদ্দাফি চেষ্টা করছিল, সেও শেষ। এরপরে হচ্ছে যে ওটাকে কি বলে, ভেনেজুয়েলার যে রয়েছে এই যে হুগো চাভেজ, তাকে হচ্ছে ধরে নিয়ে চলে আসছে। কিন্তু ডেঞ্জারাস যে ব্যাপারটা, সেটা হলো যে অন্য আগে যারা ছিল তাদের কারো কিন্তু এরকম হরমুজ প্রণালীর ক্যাপাসিটি ছিল না। তো হরমুজ প্রণালীর যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটিটা কিন্তু শুধু ইরানের কন্ট্রোলে আছে। তার মানে আগের যে দেশগুলো ছিল তাদের নিজস্ব শুধু তেল ছিল, কিন্তু এরকম একটা যে 20-30% তেল যাতায়াতের একটা গোটাল রুট কারো কন্ট্রোলে ছিল না, এইটা কিন্তু আছে ইরানের কন্ট্রোলে। এবং আমরা বুঝতে পারছি এই কন্ট্রোলটা ধরে রাখার জন্য কিন্তু সর্বোচ্চ সাপোর্ট ভিতরে ভিতরে হোক আর যেভাবে হোক চীন দেবে। কারণ তার মুদ্রা যদি বিশ্ববাজারে হচ্ছে যে কেনাবেচার একটা বড় মাধ্যম হয়, তাহলে তার মানে তার সুপার পাওয়ার হওয়ার যে মানসিকতা, যে ইচ্ছা, সেটা কিন্তু ইয়া হয়ে যাবে। এবং এইখানে হচ্ছে রাশিয়াও চাবে, কারণ রাশিয়া, চায়না, তারপরে ইরান এবং ভারতও চাবে যে শুধু আমেরিকার উপরে নির্ভরশীল হয়ে না থাকতে। এবং আমার মনে হয় বেশিরভাগ দেশে ভিতরে ভিতরে চাবে যে আমার একটা বিকল্প থাকে, যেমন কারেন্ট চলে গেলে আইপিএস থাকে না, এরকম করে একটা বিকল্প থাকলে এক জায়গাতে আমার টাকা সব না রেখে, ওয়ারেন বাফেটের সেই উক্তিটা তো আমরা জানি, সব ডিম এক জায়গায় না রাখা, সব মানে একটা ব্যবসাতে বিনিয়োগ না করা ভালো, হঠাৎ করে লস হয়ে গেলে সব শেষ। তো এই জিনিসটা হতে পারে। তা আমার মনে হয় ইনশাআল্লাহ, এইটা আমার মনে হয় যে আল্লাহ যদি চায়, এই বিকল্প যে হচ্ছে ইউয়ান মানে পেট্রো ডলারের যারা পেট্রো ইউয়ান, এই সিস্টেমটা যদি চালু হয়ে যায়, তাহলে আমেরিকার যে আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, এইটার একটা বিশাল লাগাম টানা হয়ে যাবে। এবং এই জন্য ইরানের কাছে সারা পৃথিবীর মানুষকে হচ্ছে যে মানে এটা হচ্ছে একটা থ্যাংক ইউ জানানোই উচিত। তা আমরা দোয়া করি যে ইরান যে মানে অন্যায়ের শিকার হয়ে যে মজলুম হয়ে যে সে যে লড়াইটা চালাচ্ছে, এই লড়াইয়ে যাতে সে সফল হয় এবং সারা পৃথিবীর প্রত্যেক বিবেকবান মানুষ যার সামান্যতম হচ্ছে জ্ঞান বিবেক আছে, সে কিন্তু ইরানের পক্ষে দাঁড়াবে। মুসলমান বলে এই জন্য না, ইরানের পক্ষে দাঁড়াবে কারণ সে মজলুম। এবং আমি আবার বলি বারবার, কেউ যদি এখানে শিয়া সুন্নি মুসলিম মুসলিম না এইটা বলে যদি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে, বুঝবেন যে নিয়ত খারাপ, মূর্খ। এই জন্য যে মজলুম, যে হচ্ছে আক্রমণের শিকার হয়েছে, তার পক্ষে প্রত্যেকের দাঁড়ানো উচিত। এবং আমেরিকা থেকে শুরু করে, এবং দেখেন আমেরিকার ওই যে জো ক্যান্ট যার কথা বলছিলাম, যিনি হচ্ছে যে গত ভিডিওটা আমরা বলছিলাম যে কাউন্টার টেরোরিজমের যে হচ্ছে সারা পৃথিবীব্যাপী যে আমেরিকা যে হচ্ছে যুদ্ধ পরিচালনা করে, সেইটার যিনি একেবারে মানে ডিরেক্টর ন্যাশনালি, উনি কিন্তু নিজে হচ্ছে পদত্যাগ করছেন। তার মানে দেখেন কত ভালো মানসিকতা। দেখেন উনি নিজে এটা মানে আর নিতে পারতেছিল না যে এরকম একটা অন্যায় যুদ্ধ আমি কেন করব, এবং ইসরায়েল এবং অন্যদের হচ্ছে
প্ররোচনায় পড়ে একটা যুদ্ধ করে একটা দেশকে ধ্বংস করবে, নিজের আমেরিকারও ক্ষতি হবে, এবং আলটিমেটলি আমেরিকা থেকে শুরু করে সারা পৃথিবীতে যারা বিবেকবান মানুষ প্রত্যেকেই আমেরিকা এবং ইসরায়েলের এই অনৈতিক যুদ্ধের বিরুদ্ধে কথা বলবে, এবং একই সাথে ইরান যাতে হচ্ছে ভালো করে এই জন্য সবাই দোয়া করবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।